অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। আমার বাপ দাদা প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে হাঁস মুরগির ডিম সংগ্রহ করতেন। সেই ডিম হাটে এসে বা শহরের বাজারে বিক্রি করতে যেতেন। এভাবেই আমাদের ডিম ব্যবসার হাতে খড়ি। কথাগুলো বলার সময় জুয়েল সাহেবের চোখে মুখে বেশ পরিতৃপ্তির আভা। নমস্কার, ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের সাম্প্রতিকতম খবরের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল। ডিমের উৎপাদন বেড়েই চলেছে বঙ্গে, কিন্তু বাজারে দখল নেওয়ার মতো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কি রয়েছে সঙ্গে? ভুলে গেলে চলবে না, দিনের শেষে ডিম ভঙ্গুর ও দ্রুত পচনশীল পণ্য। এগ হোলসেলের যদি বাজারের নারী নক্ষত্র না বোঝেন, তাহলে সমস্ত ইন্ডাস্ট্রি হুমড়ি খেয়ে পড়তে বাধ্য। ঠিক এই জায়গাতেই অন্যান্য হোলসেলারের থেকে এগিয়ে গড়বেতার জুয়েল শেখ। শ্রাবণে কি বাংলা বা মহারাষ্ট্রের ডিমের চাহিদা হ্রাস পায়? কোন প্রজাতির মুরগির ডিমের খোলা যথেষ্ট শক্ত? ছোটবেলা থেকে শেখা অভিজ্ঞতার ভিত্তিতে চাহিদা যোগানের অনুপাতে সামঞ্জস্য রেখেছেন। এককালে মাসে 130 কার্টন বিক্রি করেছেন, এখন দিনে 4000 কার্টন বিক্রি করেন। একটা সময় বাংলার ডিমের 40% আমদানি হতো অন্ধ্র থেকে। এখন জুয়েল সাহেবরা ডিমের গাড়ি পাঠাচ্ছেন ঝাড়খণ্ড, বিহার সহ উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যে। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের সাথে আলোচনায় উঠে এলো এগ হোলসেল ব্যবসার বিভিন্ন সমস্যার দিক। আপনি একটু বলুন কিভাবে আপনার এই ডিমের ব্যবসাতে যাত্রাটা শুরু হলো, বা পারিবারিক ইতিহাসটা কত? পারিবারিক ইতিহাস ধরুন, আমার দাদু বিজনেস করেছে, আমার বাবা কাকারা করেছে, আমরা করছি। প্রথমে ধরুন যখন পশ্চিমবাংলায় পোল্ট্রি আরম্ভই হয়নি, তখন আমার দাদু বিজনেস করেছে। এরপরে পরবর্তী ক্ষেত্রে যখন পোল্ট্রি এলো, আসার পর আমাদের গড়বেতা একটা পোল্ট্রির বিরাট, আপনারা হয়তো জানেন 1978 থেকে 1985 সাল একটা বিরাট স্বর্ণযুগ গেছিল। তখন আমার বাবা গড়বেতাতে এলো কেশপুর থেকে, এখানে ওই পোল্ট্রির সঙ্গে বিজনেস। আর দেশি মুরগিটা, হাঁস ডিমটা বাইরে পাঠাবার জন্য, অর্থাৎ আপনার ধরুন ট্রেনের যোগাযোগের জন্য, কেশপুর থেকে ট্রেনের যোগাযোগ থাকে না, সেই কারণে আপনার হচ্ছে গড়বেতায় এলো। গড়বেতায় এখানে এসে দোকান করলো, নিয়ে ওখানে আমরা স্থায়ী আজকে 35 বছর এখানে গড়বেতাতেই বাসিন্দা। হ্যাঁ, এবং আস্তে আস্তে তখন ওই 1984-85 সালের পর থেকে ধরুন ডিম উঠে গেল, একদম মিনিমাম হয়ে গেল। ওই যাবার পর আমি 1994 সালে ধরুন মাধ্যমিক দিয়েছি। তারপরে পড়াশোনা শেষ করে আমার বাঁকুড়াতে একটা ওই অন্ধ্রতে কাউন্টার ছিল, অন্ধ্রের ডিম আসতো তখন। হ্যাঁ, অন্ধ্রের ডিম আসতো, তো ওইখানে কাউন্টার ছিল। 2002 সাল পর্যন্ত বাবার সঙ্গে বিজনেসে বাঁকুড়াতে করতাম। করার পরে তারপর পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের লোকাল এরপরে এলো ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে আসার পরে আমরা তখন একটা ছোট গাড়ি কিনে 130 কার্টনের গাড়ি সব আস্তে আস্তে সাপ্লাই করলাম। এখন বর্তমানে অ্যাভারেজ আমি দেখুন অন্যের ডিম থেকে বাংলার ডিমের দিকে যে ঝুঁকে যাচ্ছেন বা অন্যের ডিমের উপর নির্ভরতা কমে যাচ্ছে, সেটা কবে থেকে লক্ষ্য করবেন? ওটা 2007-8 সালের পর থেকে। তার মূল কারণটা কি এদেশে এখানে ডিমের উৎপাদন বেড়ে যাবে? না, ওইটা নয়, কোয়ালিটিটাও ফ্যাক্টর। মালুন একটা অন্ধ্র থেকে ডিম আসতো, তখন ডিম কোয়ালিটি অন্ধ্রের খুব একটা বেটার আসতো না। আমাদের কোয়ালিটিটা ধরুন টাটকা হতো, মানুষ ওইটাকে পছন্দ করতো। হ্যাঁ, সেই হিসাবে আস্তে আস্তে ফার্মও বাড়তে শুরু করলো সব জায়গায়, বিশেষ করে বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, এইসব বেল্টে বা বীরভূম ফার্মও বাড়তে শুরু করলো আস্তে আস্তে। এবারে তখনই আমি বিজনেসটাকে অপরচুনিটিটাকে বুঝতে পেরে গেছিলাম যে ভবিষ্যতে এরকম বিজনেস আসবে। এবং এই ডিমের মার্কেটটা মূলত কোথায়? গড়বেতা থেকে কোন অঞ্চলে? সব বাইরে, আমার সব বাইরে পানি। ধরুন উলবেড়িয়া যায়, নন্দকুমার যায়, আপনার কৃষ্ণনগর যায়, জঙ্গিপুর যায়, উমরপুর যায়, আপনার হচ্ছে এই পাশ দিকে ঝাড়খণ্ড, এই যে ছোট পেরিয়ে যাবার পর ঝাড়খণ্ডে আপ টু আমি ধরুন না এই পাশ দিকে তেলিয়া, ধানবাদ, তারপরে আপনার হাজারিবাগ, হ্যাঁ, তারপরে এই পাশ দিকে দুমকা, হ্যাঁ, আসানসোল, তারপরে এই পাশ দিকে আপনার কৃষ্ণনগর, কাটুয়া, হ্যাঁ, তারপরে এই আমতলা, বহরমপুরের আগে পর্যন্ত এখনো বহরমপুর আমাদের প্রভাব আছে, সেই কারণে কম, কিন্তু বহরমপুরের আগে পর্যন্ত আমাদের মাল রেগুলার বেসিসে যাচ্ছে। যখন আপ টেন বাজার হবে, কাস্টমার সবাই মাল দাও করে মাথা খারাপ। হ্যাঁ, তখন আমি চাইলেও যে কালকে তোমাকে 5-10 টাকা বেশি দিচ্ছি, তাও পাবনি। আবার এমন টাইম আছে কালকে 10 টাকা কমে যাবে, কিন্তু আমি ওকে 15 টাকা বেশি বলছি যে 15 টাকা কম করে দাও, সে নেবে না। তো
ডিমের ব্যাপারটা এইরকম ভাবে হয়। আপনি নিজে যখন বিজনেসের দায়িত্ব নিয়েছেন, বসেছেন, তখন কিরকম ডিম বিক্রি হতো আপনার? না, তো তখন তুমি প্রথম যখন আরম্ভ করেছিলাম 130 কার্টন করে গাড়ি দিয়ে বিক্রি করতাম, এক গাড়ি দু গাড়ি করে হতো। 130 কার্টন। আর এখন দিনের কটা? এখন প্রায় 4000 কার্টন এভারেজ। 130 থেকে 4000। হ্যাঁ হ্যাঁ। আর এবারে আমার নিজের কাউন্টার একটা রয়েছে কলকাতাতে, রিটেল বিক্রি হয়, সেগুলো প্রত্যেকদিন 35-40 কার্টন খুচরো বিক্রি হয়। হ্যাঁ, সেগুলো রিটেল একদম। আগামী দিনে ব্যবসা সম্প্রসারণের জন্য অন্য কিছু ভেবেছেন যে এভাবে করলে আরো ব্যবসাটাকে বাড়ানো যাবে? না, পরবর্তী ক্ষেত্রে হয়তো ফার্ম নিয়ে ভাবো। আমাদের পশ্চিমবঙ্গ ডিম উৎপাদনে আর 1-2 বছরের মধ্যেই প্রথম স্থান অধিকার করেছে, তখন তো আমাদের অন্য স্টেটেও ডিম পাঠাতে হবে। সেটার জন্য পরিকল্পনা করা আছে আমার। মানে আপনাদেরকে তো সেই অবস্থাতেই সেইভাবে পরিকল্পনা করছি আমরাও করছি। আপ টু আমি শিলিগুড়ি পর্যন্ত মাল পাঠাচ্ছি। খুব কিছু কম অংশ রেগুলার বেসিস, এগুলোর দামগুলোর ফ্যাক্টর, কখন কি মার্কেটিং হয় ওইখানে ট্রান্সপোর্টিং এর একটা ফ্যাক্টর। হ্যাঁ, আসাম পর্যন্ত আমাদের চেন আছে। এবার ধরুন আমার ঝাড়খণ্ড বিহার যাচ্ছি, প্রত্যেক বছরই যাই। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।